তাহলে টাইটেল লিখতে সুবিধা হয়। স্যার আমি রেকর্ডিং বন্ধ করছি, একটু বকা টকা দিবেন আমাদেরকে। বন্ধ করে বকা দেবো কেন, একদম অন করে বকা দেবো, যাতে এটা রেকর্ড হয়ে থাকে, যাতে পরের স্টুডেন্টরা যেন এরকম মিস না করে। আচ্ছা, আমাদের চ্যাপ্টার 5, এটা যদিও স্লাইডের সংখ্যা হচ্ছে 98টা, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকগুলা আমরা অলরেডি কাভার করতে করতে আসছি। ম্যানেজিং পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু দিয়েছে, এই জন্য চ্যাপ্টার 1-এ বেশ কিছু কাভারেজ আমার হয়ে গেছে, আমরা ওগুলা স্কিপ করব। যদি কারো কোশ্চেন থাকে দেন আমরা আলোচনা করব, আদারওয়াইজ এমনি একই কথা বারবার বলার দরকার নাই। ম্যানেজমেন্ট পয়েন্ট ভিউ থেকে যেহেতু ওই যে প্ল্যানিং আছে আমাদের চ্যাপ্টার 1-এ যেটা ছিল টেস্ট প্রসেসের, ওগুলাও আবার ব্যাক করবে। সো আমরা আচ্ছা, এই পরীক্ষায় সব থেকে ভালো রেজাল্ট করেছে কে আজকের পরীক্ষায়? দেখি তো, এটা তো দেখা হয় নাই। একজন পেয়েছে 11, তারপরে 9 পেয়েছে 2জন, 8 পেয়েছে 2জন, 6 পেয়েছে 2জন। আজকে পাসিং রেট কত? 7-এর উপরে, তাই না? 12টাতে তো 7-এর উপরে, হ্যাঁ। তার মানে হচ্ছে যে আমাদের পাস করছে আজকে 5 জন, 12 জন, 7 জন ফেল। তার মানে আজকে ভালো না আজকে রেজাল্ট। সবচেয়ে লোয়েস্ট আমার হওয়ার কথা। সব থেকে লোয়েস্টটা আমি সবসময় পড়ি, সেটা হচ্ছে আজকে লোয়েস্ট পেয়েছে হচ্ছে সুরভি। সুরভির তো খাওয়ানো দরকার, তাই না সুরভি? আর হচ্ছে হাইয়েস্ট পেয়েছে হলো জাপানি, লাবণী পেয়েছে। জাপানি ইয়েনে খাবো স্যার। হ্যাঁ, বাংলাদেশি সুশি খাবো, সুশি আমরা। আচ্ছা, ওনার পরীক্ষা দিতে বাংলাদেশে আসা লাগবে না? না, জাপান, আপনি কি ধারণা যে জাপানে আইএসটিকিউবি নাই? আচ্ছা, প্লাস অনলাইনে যে কেউ দিতে পারে। আমাদের দেশে মানুষজন হয়তো অতটা ইয়ে করে না, বেশিরভাগই হচ্ছে এখন অনলাইনে দেয়, বাসায় বসে বসে, নিজের বাসায়, প্রক্টোরিয়াল এক্সাম। তো স্যার আমাদের কেউ কি স্যার অনলাইনে বসে হবে? আপনাদের হবে ল্যাবে, সফটওয়্যারের মাধ্যমে হবে, বাট ল্যাবে। খাতা কলম তো না স্যার, কম্পিউটারে দেখাইতে হবে নাকি স্যার? হ্যাঁ, কম্পিউটারে দেখাতে হবে, কোনো কাগজ কলম না। আমরা যখন দিয়েছিলাম কাগজ কলমে দিয়েছিলাম 9 সালে, তখন সফটওয়্যার ছিল না। ইনি রাপ কাগজ দিবেন না রাপ করার জন্য? হ্যাঁ হ্যাঁ, তা তো দেবে, চেয়ে নেবেন আপনি, প্রথমে দিয়ে দেবে না, আপনাকে বলতে হবে যে আমাকে একটু রাফ পেপার দেন। স্যার আমার লাগলে আমি কাকে বলবো? বাসাতে আছে আপনার হাজবেন্ডকে বলবেন। স্যার মানে মনিটরিং করবে না যে আমি যদি অন্যদিকে তাকাই বা ই করি? না না না, ওই মনিটরিংটা ওরা বুঝতে পারে। আচ্ছা, ওরা বুঝতে পারে আপনি সামনে তাকাচ্ছেন। অ্যাকচুয়ালি সামনে তাকানো মানে যে আপনি বই খুলে পরীক্ষা দিচ্ছেন এরকম না, এত সোজা না। আপনি যদি আমার স্লাইড গুলা প্রিন্টও করেন, আপনি প্রিন্ট করলে এই যে চ্যাপ্টার 5 হচ্ছে 98 পেজ। স্যার এখানে টাইমটা ফ্যাক্টর, আমার উত্তর জানা থাকলেও খুঁজে বের করতে করতে পরীক্ষা শুরু হয়ে যাবে। পারবেন না তো, বই ওপেন বুক হলেও পারবেন না খুঁজে বের করতে। আর স্যার ওই যে আপনি বলেন না স্যার চোখ, স্যার এটা কিছু খুঁজলে চোখের শেপটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আপনার যে চোরের চোখ আর সৎ লোকের চোখের মধ্যে পার্থক্য আছে। আমি নিজে মনিটর করছি একদিন, আমি যখন খুঁজি আমার চোখের শেপ চেঞ্জ হয়ে যায় স্যার, আর যখন আমি লিখি চোখের শেপ চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাআলা এমন ভাবে মানুষের চোখ দিয়েছে, বিশ্বাস করেন, এই চোখ মানে এতটা মিনিংফুল। একটা মূর্খর চোখ আর একটা জ্ঞানীর চোখের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
একটা সাহসী লোকের চোখ আর ভীতু মানুষের চোখের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, আপনি দেখেন যে আপনি সেলফি তুলে দেখেন তো, যতই অভিনয় করেন যে আপনি মনে হয় আমি সেলফি তুলছি না, হ্যাঁ, দেখবেন যে তাও বোঝা যাবে আপনার চোখ দেখে যে এটা সেলফি ছিল। ইভেন মনে করেন দূরে ক্যামেরা রেখে আপনি দাঁড়ায় আছেন, তারপরও বোঝা যায় যে এটা আপনি তুলছেন, অন্য কেউ তোলে নাই, সেটা আপনার চোখ দেখে বোঝা যায়। এনিওয়ে, তো আমরা চ্যাপ্টার 5 শুরু করি। চ্যাপ্টার 5 হচ্ছে টোটালি ম্যানেজারদের জন্য। হ্যাঁ, সো এটা একটু ডিফারেন্ট মেন্টালিটি নিয়ে পড়তে হবে, টেকনিক্যাল ব্যাপার না, টোটালটা ম্যানেজারিয়াল ব্যাপার। তো আমাদের যে এজেন্ডা গুলো আছে সেটা হচ্ছে টেস্ট অর্গানাইজেশনটা কেমন হবে, কারণ ম্যানেজারের কাজই হচ্ছে অর্গানাইজ করা, প্ল্যানিং করা, এস্টিমেশন করা, মনিটরিং করা, কন্ট্রোল করা, তাই না? এগুলো হচ্ছে ম্যানেজারদের কাজ। সো অর্গানাইজ করব কি করে আমি, প্রথম জিনিস, এরপরে প্ল্যান, এরপরে মনিটরিং এন্ড কন্ট্রোল, তারপর কনফিগারেশন ম্যানেজমেন্ট, রিস্ক এন্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। ওকে, সো প্রথমটাতে যদি আমি যাই, test management as a part of the test process. So test management is the project management of the test project. তার মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন আর টেস্ট ম্যানেজমেন্ট বলেন, জিনিস আসলে একই জিনিস। যখন আমি বলি প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা কি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট নাকি যমুনা বীজের প্রজেক্ট ম্যানেজমেন্ট, একই রকম জিনিস। হ্যাঁ, আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের টোটাল কনসেপ্টই এর ভিতরে আছে। Testing is a task covering the complete software development process. The test management activities are needed throughout the entire test process. কি কি অ্যাক্টিভিটি আছে আমাদের আর কি কি ওয়ার্ক প্রোডাক্ট তৈরি হয়। প্রথমে দেখেন, টেস্ট কনসেপশন যখন হয় প্রথম, বা ইনসেপশন বলতে পারেন, তখন আমাদের একটা টেস্ট প্ল্যান তৈরি হয়, সেটার নাম হচ্ছে স্ট্যাটিক টেস্ট প্ল্যান। এরপর যখন প্ল্যানিং চলে, প্ল্যানিং বলতে কন্টিনিউয়াস প্ল্যানিং, হ্যাঁ, স্প্রিন্ট প্ল্যানিং, হ্যাঁ, পরবর্তীতে যত ধরনের তৈরি হতে থাকে, যত ধরনের মডিফিকেশন আছে, মনিটরিং কন্ট্রোলিং করে আবার প্ল্যান চেঞ্জ হয়, দে আর কল্ড ডায়নামিক প্ল্যানিং। তার মানে ডায়নামিক প্ল্যানিং মানে চেঞ্জ হতে থাকে, অ্যাড আপ হতে থাকে প্ল্যানের ভিতরে। কারণ যদি আমার কোনো ডেভিয়েশন হয়, সাথে সাথে আমার পরবর্তী অ্যাকশন প্ল্যান চেঞ্জ হয়ে যায়, তাই না, যেহেতু ডেভিয়েশন হয়েছে। অতএব প্ল্যান হচ্ছে প্রথমবার থাকে স্ট্যাটিক, কিন্তু তারপরে ডায়নামিক হয়ে যায়। দেন টেস্ট কন্ট্রোল। সো কন্ট্রোল যখন আমরা করি, কন্ট্রোলের কাজ কি? কন্ট্রোলের কাজ হচ্ছে আমাদের মনিটরিং করা, এবং যদি ডেভিয়েশন হয় তো কন্ট্রোল অ্যাকশন নেওয়া। সো মনিটরিং কি করি? মনিটরিং করে স্ট্যাটাস রিপোর্ট দেখি আমরা, তাই না, কত দূর পর্যন্ত আমাদের হয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটাস রিপোর্ট দেখি আমরা। আর কি করি? কন্ট্রোলের জন্য কন্ট্রোল অ্যাকশন নিই। যদি ডেভিয়েশন হয় তাহলে আমরা এমন কিছু অ্যাকশন নিই যেটা হচ্ছে ডেভিয়েশন থেকে কমিয়ে আনা যাবে ডেভিয়েশনটা। টেস্ট অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে রিলিজ দেবো যখন প্রোডাক্ট। সো টেস্ট টিম শুড বি ইন্ডিপেন্ডেন্ট। আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ টেস্টিং পড়েছি, অতএব সেই জিনিসগুলো এখানে আর একবার আলোচনা করেছে, এটা আমরা স্কিপ করব। স্কিপ করব এই জন্য যে টেস্ট ইন্ডিপেন্ডেন্স কয়টা ছিল জানো মেহেদি? স্যার টেস্ট আর মনে নেই স্যার। আর একটা হচ্ছে যে যারা আপনারা ক্যামেরা অফ করে বসে আছেন, আমাদের কিন্তু এটা মনে হয় যে যারা ক্যামেরা অফ করে বসে আছে তারা হয়তো টয়লেটে বসে ক্লাস করছে, বুঝতে পারছেন? যারা টয়লেটে বসে ক্লাস করে তারা অন করতে পারে না ক্যামেরা। হুম
আজকে আমার কয়েকটা স্টুডেন্টকে বাসায় একটা শর্ট মানে উইকলি একটা কোর্স করাচ্ছি চ্যারিটি বাংলাদেশি স্টুডেন্টদের, ফরেন স্টুডেন্টদের না, বাংলাদেশি স্টুডেন্টদের ডেকে নিয়ে এসে আমি ওদেরকে, যেহেতু ওরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিচ্ছি ওদের। তো আমি যেহেতু চলে আসবো, ওরা এখনো জানে না যে এই সেমিস্টার পরে আমার নাই। তো এই সেমিস্টারের ভিতরে ওদের কিছু নতুন কিছু শিখাই দিয়ে আসি, নতুন বলতে আসলে পুরান। ওদের ওয়েব ডিজাইনিং করা কিভাবে করতে হয় এই জিনিসগুলো শেখাচ্ছে ওদের ডেকে নিয়ে এসে বাসায়। তো ওরা বাই দা বাই আলোচনা করলো যে ওদের কিছু ক্লাসমেট মানে যারা আছে ওরা ক্লাস করে টয়লেটে বসে। তা আমি বললাম এই জন্য ক্যামেরা অন করে না। না, আমি যতই বলি যে ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে না। হুম। তো আজকে কারা কারা যেন টয়লেটে বসে ক্লাস করছে? ফুরকান আহমেদ না? স্যার আজকে ডেস্কটপে, স্যার ডেস্কটপে তো ক্যামেরা নাই স্যার। কে ডেস্কটপে কেন আপনি অনলাইনে ক্লাস করবেন? স্যার আজকে ল্যাপটপটা কাজ করতেছে না অফিসের, আচ্ছা। গরম হয়ে যায় স্যার, এই জন্য অফ করে আবার এটাতে বসছি স্যার। আর মোবাইলে ডাবল কানেকশন থাকলে স্যার ওই যে ইকো হয়, এই জন্য ওটাতে ইয়ে করতেছি না। হ্যাঁ, ইকো বাঁচার জন্য উপায় হচ্ছে যেটার সাথে আপনি কথা বলবেন অন্যটার টোটাল সাউন্ড সিস্টেম বন্ধ করতে হবে, ইনপুট আউটপুট সব। তাহলে একমাত্র দুইটা থেকে একসাথে পাশাপাশি রাখতে পারেন। অনেকে মনে করে যে আমি তো মাউথ স্পিচ বন্ধ করছি ওখান থেকে, কিন্তু সাউন্ডটা তো আসছে। সাউন্ড, হ্যাঁ ওটা ওই যে একটা মানে এটা এটাতে আবার ওইটাতে স্যার অফ করলে হয় কি ইয়াদ দেখা, মানে এখানে তো আমার মানে এই ট্যাবটার সাউন্ড অফ করলে আবার আপনার কথা আমি শুনবো না, আবার ওইটা আবার মোবাইলে অল্প করে আসবে। ও আচ্ছা, নেক্সট দিন ঠিক হয়ে যাবে স্যার, নেক্সট দিন আমার ল্যাপটপ দিয়ে বসবো, আমারটা নাই। হেডফোন ইউজ করবেন তখন, হেডফোন। তখন স্পিকারে দিয়ে দিবেন। হ্যাঁ, হেডফোন ইউজ করলে, এই যে আমি আজকে একটা বেকুবের মতো কাজ করেছি জানেন। আমি একটা এই যে ব্লুটুথ হেডফোন কিনছি, ছোট্ট, খুব কিউট। হুম। কিনে মোটামুটি ভালো দাম আছে এটার। কিনে আমি ইউজ করলাম, ব্যাটারি চার্জ শেষ হয়ে চার্জ হয় না। আমি ওদের কমপ্লেন করলাম তোমাদের এই জিনিস ভালো না, চার্জ হচ্ছে না, ফেরত দাও। তো ফ্রি অফ কস্ট ফেরত নেবে, আবার টাকা ফেরত দেবে আমাকে পুরা। তো রিপোর্ট করার পরে আমি তাকায় দেখি যে এখানে এটা নীল রঙের পলিথিন, এখানে চার্জ হয়। তা আমি ভাবছি ওটা কালার শুধু, পরে আঙ্গুল দিদি খুঁড়ে রেখে পলিথিন ওটা উঠানোর পরে চার্জ ঠিকই হচ্ছে। তাহলে নিজে নিজে হাসলাম যে এরকম বেকুবি করলাম, ওরা কি মনে করবে। এটা এটা খুব ভালো একটা সাউন্ড সিস্টেম, মানে আমার মনে হয় যে একদম কানের কাছে কথা বলছে আমার সাথে, কোনো নয়েজ নাই। হুম। তো আসলে অনলাইনে ক্লাস করতে গেলে হেডফোন হচ্ছে বেস্ট। ইভেন ল্যাপটপের সাথে হলেও ভালো হয়, সাউন্ডটা ক্লিয়ার হয়। এনিওয়ে, ইন্ডিপেন্ডেন্স টেস্ট ইন্ডিপেন্ডেন্স কয়টা ছিল মনে আছে কামরুজ্জামান? ভলিউম আনমিউট করেন, আনমিউট, কন্ট্রোল ডি। স্যার এক্স্যাক্টলি স্যার মাথায় আসছে না কয়টা ছিল। আচ্ছা, লাবণী কি কারো মনে নাই? আব্দুল্লাহ স্যার একটু মনে আছে স্যার। কি বলেন? স্যার সোফার যেটা মনে ছিল স্যার ডেভেলপার, তারপর ডেভেলপার টিম, টেস্টিং টিম, এরপর আউটসোর্সিং। গুড, চারটা। প্রথমটা ছিল হচ্ছে ডেভেলপার টেস্টিং, মানে নিজেরটা নিজেই টেস্ট করা। তো তখন আমরা বলেছিলাম যে ইউ ক্যানট সি ইয়োর ওন ফল্ট, নিজের ভুল নিজে ধরা যায় না। এরপরে হচ্ছিল ডেভেলপার টেস্ট, তার মানে হচ্ছে একজন ডেভেলপার আর একজনের টেস্ট করবে, তাই না? তারপরেও তখন আমরা পড়েছিলাম যে এটা যে ডেভেলপার্স আর সেইং ইন দ্য কমন ল্যাঙ্গুয়েজ, মানে তাদের সেম ল্যাঙ্গুয়েজে কথা বলে। সো বায়াসনেসও হতে পারে, আবার উল্টাও কাজ করতে পারে। এরপর আমরা পড়লাম টেস্টিং টিম আলাদা থাকবে।
বাট উইদিন দ্য সেম প্রেমিসেস। তারপর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং, একদম টোটাল আউটসোর্সিং, সেখানে ডেভেলপমেন্ট টিমের সাথে টেস্টিং টিমের কোনো যোগাযোগ মানে ফেস টু ফেস হবেই না। এই তো ছিল। তো এগুলার জন্য আসলে ওই একই কথা আবার বলেছে, এই জন্য আমরা এটা স্ক্রিপ্ট করতে চাই। তারপরে স্ক্রিপ্ট করার জন্য এত কথা বলতে হলো না। তো এই জিনিসগুলো বলছে আবার নাও পার্সোনাল প্রোফাইলস অফ টেস্ট পার্সোনালস। কি কি টেস্টিং পার্সোনাল থাকে, মানে কি কি ধরনের ডেজিগনেশন থাকে? হ্যাঁ, আমরা দেখি টেস্ট ম্যানেজার থাকে, টেস্ট ডিজাইনার অ্যান্ড অ্যানালিস্ট একই জিনিস এখানে। অটোমেশন ইঞ্জিনিয়ার থাকে, অ্যাডমিনিস্ট্রেটর থাকে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মতোই, যার কাজ হবে টেস্ট টুলস ইনস্টল করা, মানে এই ইয়েগুলা কি বলে কনফিগার করা, এনভায়রনমেন্ট তৈরি করা। হ্যাঁ, টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর হার্ডওয়্যার নেটওয়ার্ক সফটওয়্যার সবগুলো ইনস্টলেশন আর ইনস্টলেশনের কাজ করা। টেস্টার মানে অ্যাকচুয়ালি টেস্ট এক্সিকিউট করে যে। আর টেকনিক্যাল এক্সপার্ট এনি টাইপ অফ, এটা ওপেন হতে পারে, ডেটাবেজ এক্সপার্ট হতে পারে, ইউএক্স এক্সপার্ট যখন লাগবে, ডেটা সায়েন্স এক্সপার্ট, হ্যাঁ, নিয়ে আসতে পারি আমরা টেস্টিং এর জন্য। তো এই হচ্ছে রোলস আমাদের। প্রত্যেকটা রোলের ওপরে কিছু কথা বলেছে। এর ভিতরে প্রথমে টেস্ট লিডার বা টেস্ট লিডার কে, টেস্ট ম্যানেজার না, একই জিনিস, অথবা টেস্ট কোঅর্ডিনেটর যাই বলেন, অ্যাকচুয়ালি টেস্ট ম্যানেজার সেটা। তার কাজ কি প্ল্যান করা, কন্ট্রোল করা, মনিটর করা। তো স্পেশাল স্কিল কি লাগবে এটার জন্য? স্পেশাল স্কিল যেটা লাগে সেটা যে টেস্টিং সম্পর্কে এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে ব্যাপক ধারণা থাকা লাগবে তার। টেস্টিং প্ল্যান এবং টেস্ট কন্ট্রোলের উপরে তার অভিজ্ঞতা থাকতে হবে, মানে পারদর্শিতা। আর প্রজেক্ট লিডার হিসেবে তার এক্সপেরিয়েন্স থাকা লাগবে, তাহলে সে পারবে টেস্ট ম্যানেজার হিসেবে। আর ম্যানেজমেন্ট অ্যাবিলিটি হচ্ছে ওই, ম্যানেজমেন্ট অ্যাবিলিটি বলতে বোঝায় স্টাফিং, দ্যাট মিনস অর্গানাইজেশন, দেন মনিটরিং অ্যান্ড কন্ট্রোল প্ল্যানিং, তাই না? অর্গানাইজিং, প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, এটা হচ্ছে ম্যানেজেবিলিটি বলা হয়, ম্যানেজমেন্ট অ্যাবিলিটি। এগুলা থাকা লাগবে তার। একজন টেস্ট অ্যানালিস্ট বা ডিজাইনারের কি কাজ? আমরা জানি টেস্ট কেস ডিজাইন করা, টেস্ট স্যুট ডিজাইন করা, যাতে করে সেটার উপরে ভিত্তি করে ওরা টেস্ট কেস এক্সিকিউশন যারা করবে তাদের জন্য রেডি করবে। তো এটার জন্য লাগবে ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং নলেজ, ডেভেলপমেন্ট নলেজও লাগবে। দেখছেন, অতএব টেস্ট অ্যানালিস্ট যদি হতে হন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট নলেজ ছাড়া টেস্ট অ্যানালিস্ট হওয়া যায় না। তো যারা সরাসরি টেস্টিং এ চলে আসছেন তাদের জন্য অ্যানালিস্ট হওয়া একটু টাফ। হ্যাঁ, তারপরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নলেজ থাকা লাগবে, নলেজ অ্যাবাউট স্পেসিফিকেশন, টেকনিক্স, মেথড। তার মানে আমি যে টেস্ট কেস ডিজাইন করার যে মেকানিজম সেটা জানা থাকতে হবে, তো মাস্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট সম্পর্কেও ধারণা থাকতে হবে, তার মানে বিজনেস অ্যানালিস্টের মতো নলেজও তার থাকা লাগবে, আদারওয়াইজ টেস্ট অ্যানালিস্ট হওয়া যায় না। তো টেস্ট অ্যানালিস্ট হতে গেলে কি করলো? বিজনেস অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট এন্ড ডেভেলপমেন্ট এই বিশেষ করে বিজনেস অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, এই দুটো লাগবে টেস্ট অ্যানালিস্ট হতে গেলে। অটোমেশন ইঞ্জিনিয়ার যদি হয় তার মানে স্ট্রং প্রোগ্রামিং স্কিল থাকা লাগবে, ভালো দখল থাকা লাগবে কিন্তু। এবং টেস্ট ডিজাইন সম্পর্কে থাকা লাগবে, কারণ টেস্ট ডিজাইন সম্পর্কে যদি একটু না বুঝতে পারে অ্যানালিস্টের সাথে কমিউনিকেট করতে পারবে না সে। এবং টেস্টার ছিল আগে, এক্সপেরিয়েন্স টেস্টার হতে হবে, সে অটোমেশনের দিকে যেতে পারবে ইজিলি। তার মানে নর্মাল টেস্টার থেকে যদি আমি অটোমেশন ইঞ্জিনিয়ার দিকে যেতে চাই, তার মানে আমার একটা জিনিস লাগবে, সেটা প্রোগ্রামিং জানা থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। সো আপনারা যারা অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চান তারা প্রোগ্রামিং শিখেন। আর প্রোগ্রামিং কিন্তু খুব সহজ। প্রোগ্রামিং এর দুইটা ভাষা বুঝতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে কি বলে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং,
এন্ড আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই দুইটার উপরে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেলে দুনিয়ার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পেরে যাবেন। এই ভয়টাতে অনেকে কাটিয়ে উঠতে পারে না। ভয়টা না কাটিয়ে উঠতে পারে কারণে তারা প্রোগ্রামার এই লাইনে যেতে চায় না। এনিওয়ে, দেন এক্সেলেন্ট স্কিলস ইন অপারেটিং দ্য অ্যাপ্লাইড টেস্ট টুলস। টেস্ট টুল সম্পর্কে তার ধারণা থাকতে হবে, সে যেন ইউজ করে অভ্যস্ত হয়। তারপরে সে অটোমেশনের দিকে, তার মানে প্রোগ্রামিং স্কিল লাগবে তার প্রিরিকুইজিট। আর এটা হবে বিভিন্ন টুলস আসবে, দেখবেন, ইউজ করবেন, কিভাবে কাজ করতে হয়, তার মানে প্র্যাকটিসিং। এই হচ্ছে মোটামুটি স্কিল সেট। দেন অ্যাডমিনিস্ট্রেটর আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একই জিনিস, এই জন্য আর পড়ার দরকার নেই, যারা জানেন এমনি নর্মাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এই জিনিস একই। দেন আমরা দেখতে পারি টেস্টার, নর্মাল যে এক্সিকিউট করে, তার মূল কাজ হচ্ছে টেস্ট এক্সিকিউশন করা এন্ড ডিফেক্ট রিপোর্ট করা। এটা হচ্ছে টেস্টিং এর মূল কাজ। সো বেসিক নলেজ অফ সফটওয়্যার, বেসিক নলেজ অফ টেস্টিং। টেস্টিং এর খুব বেশি নলেজ তার না থাকলেও হবে, কারণ আমরা দেখেন এই সিলেবাসে যা কিছু পড়তেছি তার মধ্যে ম্যানেজমেন্ট পড়েছি, অ্যানালিস্ট পড়েছি, তাই না, আর টেস্টিংও পড়েছি। তার মধ্যে টেস্টিং করার জন্য এত বেশি নলেজ দরকার নাই, বেসিক নলেজ থাকলে হয়। অপারেশন অফ দ্য ইউজ টেস্ট টুলস বা ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে টেস্ট টুলস এর আমি অপারেট করতে পারি, বাস। এক্সপেরিয়েন্স ইন কন্ডাক্টিং টেস্ট, তার মানে টেস্ট করার অভিজ্ঞতা আছে, এটার জন্য আমি টেস্টার হিসেবে তাকে নিতে পারি। বাট এটা একটু কন্ট্রাডিক্টরি যে টেস্টার যে হবে তাহলে সে এক্সপেরিয়েন্স কোথায় পাবে? প্রথম টেস্টার হবে যে। নলেজ অ্যাবাউট টেস্ট অবজেক্টস, একটু নলেজ থাকা লাগবে, কি টেস্ট করছি আমি তার সম্পর্কে ধারণা দেবো। ও আচ্ছা, এটা দিয়ে এটা খায় না মাথায় দেয়, একটু বুঝতে হবে। হ্যাঁ, দেন টেকনিক্যাল এক্সপার্টস হচ্ছে এটা কোনো বাউন্ড নাই, এটা বাউন্ডলেস একটা জিনিস। এটার জন্য আপনার কোনো এমন না যে আপনার টেকনিক্যাল স্কিল সব নিতে হবে, আর যে যে তার স্কিল আছে, যখন আমার প্রজেক্টের জন্য যাকে লাগবে সেই স্কিল ধরে নিয়ে আসবো আমরা। সাধারণত এক্সটার্নাল হয়, হতে পারে ডাটাবেজ, হতে পারে অপারেটিং সিস্টেমের উপরে, হতে পারে নেটওয়ার্কের উপরে, হতে পারে ইউজার ইন্টারফেস ডিজাইনের, হতে পারে যে কোনো ব্যাপারে এক্সপার্টাইজ হতে পারে। দেন আমরা কিছু সফট স্কিল লাগবে সবার জন্য, টেস্টিং জগতের জন্য, সে ম্যানেজার হন বা অ্যানালিস্ট হন আর টেস্টারই হন, এই সফট স্কিল গুলা থাকা লাগবে। দারুণ দারুণ স্কিল। এটা কিন্তু আর একটা ডাইমেনশন অফ সাইকোলজি। সাইকোলজি আমরা পড়লাম না ফার্স্ট চ্যাপ্টারে, এটা আর একটা সাইকোলজি, এই জায়গাটা সবসময় খেয়াল রাখবেন। একটা হচ্ছে টিম মেম্বার্স, পলিটিক্যাল আর ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট থাকা লাগবে। মানে কি? তার মানে কি রাজনীতি শিখতে হবে? মানে আপনার কিন্তু পলিটিক্যাল এন্ড ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট থাকা লাগবে। ইনস্টিংক্ট মানে কি? মানুষের বেসিক ইনস্টিংক্ট কি? মানুষের বেসিক ইনস্টিংক্ট হচ্ছে মানুষ খাবার লাগে, হ্যাঁ, তারপরে হচ্ছে বস্ত্র লাগে, এগুলো হচ্ছে বেসিক লাগবে এগুলা। পলিটিক্যাল ইনস্টিংক্ট মানে কি? আসলে আপনার এমন কিছু কোয়ালিটি থাকা লাগবে যেটা আপনাকে এই ম্যানেজ করার ব্যাপারগুলা নিয়ে আসবে। হ্যাঁ, ফোরকান কিছু বলবেন নাকি? হ্যাঁ স্যার, মানে ওই যে মিষ্টি করে কথা বলতে হবে স্যার, কাজ আদায় করার জন্য ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউট। হ্যাঁ, ডিপ্লোমেসি, যারা হচ্ছে কূটনীতি, সব দিকে সফল হবে স্যার, মধ্যপন্থা। হ্যাঁ, কূটনীতি করার মতো অভিজ্ঞতা থাকা লাগবে। কূটনীতি শব্দটা আমার কাছে খুব খারাপ লাগে, কূট শব্দ, কিন্তু ডিপ্লোমেসিটার সাথে কেন কূটনীতি বললো? মানে ওরা কি কূটনি বুড়ি ছিল? তারা কি ডিপ্লোমেটিক হয়? ভালো মানুষ হয় না? না, বাংলা শব্দটা এত নেগেটিভলি ইউজ করা হয়েছে, আসলে এটা ঠিক হয়নি শব্দটা। মোস্ট 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 ট্যালেন্টেড পাবলিক গুলার স্যার ডিপ্লোমেসিতে নেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু কূটনীতি কেন বলে? কূট শব্দটা তো খারাপ। হুম, কূট কৌশল বলে না, কূট কৌশল।
জি স্যার। খারাপ কৌশল। আচ্ছা, ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট আসলে কেমন? কেউ কি আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে আপনি ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট কেমন ভাবে এক্সারসাইজ করেছেন? কোন এক্সাম্পল কারো বলেন। স্যার এটা কি মানে স্যার যে কোনো টাইপের এক্সপেরিয়েন্স হবে নাকি একদম হ্যাঁ, ডেভেলপমেন্ট যে বা কোনো মানে টেস্টিং দিতে হবে? না না যে কোনো মানে আপনি বোঝার জন্য, আমাদের দরকার হচ্ছে বোঝা। আচ্ছা, জানি না কতখানি কাছাকাছি বাট হতে পারে এরকম। আমাদের টিম নিয়ে বলি আমি যে আমাদের টিমের 9 জন সদস্য, সেখান থেকে হুম। আহ, আমি সাডেনলি 3 জন বা দুজনের কাছ থেকে ওরকম প্রোডাক্টিভ বা ডেলিভারি পাচ্ছিলাম না। তাকে কাজ অ্যাসাইন করা হচ্ছিল, সে কাজ ক্যারি ফরওয়ার্ড করতেছিল, কাজ হচ্ছিল না। তো এদিকে অফিসেরও কিছু প্রেশার ছিল, তোমার টিমের কাজ না তো পিছু হচ্ছে। তো সেই ক্ষেত্রে স্যার আমার মানে অফিসকেও হ্যাপি করতে হয়েছে, ওই এমপ্লয়িকেও প্রোডাক্টিভ বানাইতে হয়েছে। তো সেটা কিভাবে? তো মানে আই টুক দ্য রেসপন্সিবিলিটি ফ্রম অফিস সাইড যে গিভ মি সাম টাইম টু মেক দেম অ্যাওয়ার অফ দেয়ার ওয়ার্ক এন্ড আদার স্টাফ। তো তখন তাদেরকে আবার আমি এরকম ভাবে একটা ভাবে তাকে ট্রেন আপ করার চেষ্টা করলাম যে দেখো তোমাদের তো কাজ অনেক সুন্দর হচ্ছে, তোমাদের কাজগুলা আমরা যদি আরেকটু গুছাই করি না, ইউল বি তোমার পজিশনটা লাইট আপ করবে। তখন দেখা যাবে অফিস থেকে মনে করবে যে না, এই টিমের তুমি একটা ভালো একটা পার্ট, সবাই তোমাকে নিয়ে তোমার কাজে প্রশংসা করবে। সবই ঠিক আছে, জাস্ট আমরা এইটুকু লাইট আপ করি, তোমার এই রিপোর্টিংটাকে আরটাও আমরা সুন্দর করে স্ট্রাকচার করে নিয়ে আসি। এরকম বেশ কিছু মানে কথাবার্তা বলে বা তাদেরকে একটু আবার যেটা বলেন যে ওই যে একটু লোভ দেখানো না ঠিক, বাট হোপিং ফর এ গুড প্রোগ্রেস আর কি। তোমার একটা প্রমোশন হতে পারে, যেটা তুমি মিস করতেছো, তুমি এরকম কাজ করলে একটা প্রমোশন পেয়ে যাবা, বা তোমার একটা এক্সট্রাঅর্ডিনারি একটা প্রমোশন ইনক্রিমেন্ট হয়ে যেতে পারে। তো বা তোমার এরকম কিছু ক্রাইটেরিয়া করে তাকে হয়তো আমি অলরেডি দুজনকে লাইন আপ করতে পারছি। ভেরি গুড। তারা এখন ভালো প্রোডাক্টিভ, এবং এখন আমি তারা আনার পরে আমি আরেকজনকে পাচ্ছি তাদের যে লেস প্রোডাক্টিভ হয়ে গেছে, মানে তারা বেশি ভালো করে ফেলছে। আচ্ছা, ভেরি গুড। খুব এক্সেলেন্ট এক্সাম্পল। সবার কাছে কি বুঝতে পারছেন ক্লিয়ারটা যে আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে, আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্টের সব থেকে ভালো বাংলাতে এক কথায় যদি বলি, কয়েকটা ওয়ার্ডের মধ্যে, সাপ মরবে লাঠি ভাঙবে না। বুঝতে পেরেছেন? সাপ মরবে, মারবো, কিন্তু লাঠি ভাঙবে না। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যদি আমি একটু শেয়ার করি তাহলে বিষয়টা এরকম হয়েছে। আমি প্রথম সফটওয়্যার তৈরি করেছিলাম আমি যখন সেকেন্ডারি স্টুডেন্ট। হ্যাঁ, বলছিলাম আপনাদের মাল্টি লেভেল মার্কেটিং একটা সফটওয়্যার বানাইছিলাম। ইয়েস স্যার। এটা ছিল 99। হ্যাঁ, এরপরে একটা ইআরপি সলিউশন বানিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে 2001 সালে, যেটা এখনো একটা কোম্পানিতে চলে, বলেছিলাম মনে না, ওই যে স্লো। জি স্যার। হ্যাঁ, ওটা। আচ্ছা, তো তার মানে আমার অভিজ্ঞতা কিন্তু এই অ্যাকাউন্টিং সিস্টেম ইমপ্লিমেন্টেশন, ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন করার অভিজ্ঞতা বহুদিন আগের। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যখন 2007-এ কাজ শুরু করলাম, সম্ভবত 9 সালের দিকে, অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করলাম ওদের জন্য আলাদা করে ইউনিভার্সিটির প্যাটার্নে। তো এইটা করছি 1.5 মাসে, সফটওয়্যারটা আমি একা। বিকজ অফ ওই টুলস এত ড্রাস্টিক্যালি প্রোগ্রামিং করা লাগে না। তো আর আমার বিটার এক্সপেরিয়েন্স হয়েছে, একটা কোম্পানির অ্যাকাউন্টস ইমপ্লিমেন্ট করতে 2 বছর সময় লাগছিল সাভারে একটা কোম্পানিতে। আর সব থেকে দ্রুত গতিতে ইমপ্লিমেন্ট হয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, অনলি 1.5 মাসে। একটা ফুল অ্যাকাউন্টস ইমপ্লিমেন্ট করছি মাত্র 1.5 মাসে, একটা ইউনিভার্সিটির বিশাল অ্যাকাউন্টস। কিভাবে সম্ভব হয়েছে? এখানে ওরা বেশ ভালো ডিপ্লোমেসি চালাচ্ছিল, অ্যাকাউন্টস এর লোকজনকে সাইজ করা খুব কঠিন। ইউনিভার্সিটির শুরুটা ছিল 2001 সালে,
আর আমি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করছি 2009 সালে। তো ওরা তো কাজ করছে 2001 সালের ভাউচার ইনপুট দেয়। তো প্রথমে আমি যে কাজটা করেছি, আমি করেছি কি 1 মাসের টোটাল ভাউচার নিয়ে সফটওয়্যার বানানোর পরে আমার প্রোগ্রামারকে দিয়ে ইনপুট দেওয়াইছি, যে বসে বসে ইনপুট দাও। ইনপুট দিয়ে সমস্ত রিপোর্ট প্রিন্টেড করে আমি ওদেরকে সাবমিট করেছি, দেখো রিপোর্ট ঠিক আছে কিনা, 1 মাসের রিপোর্ট। তো ওরা বললো যে একদম 100% পারফেক্ট, কারণ তো অঙ্ক, তাই না? আর আমি তো জানি, আমার তো ওই অভিজ্ঞতা আগেই আছে। তা আমি বললাম যে এবার তাহলে একটি দেন, একজনকে ট্রেনিং দিয়ে দিন, সে ইনপুট দেখ, আপনার কাজ শুরু করুক। এই দেয় দেয় না, এরকম ঘোরা ফেরাচ্ছে। তা আমি বুঝে গেছি যে এরা আসলে প্রোক্রাস্টিনেট করছে, হ্যাঁ, খালি ঘুরাচ্ছে। এই যে আমার ছেলে মনে ফোন দিচ্ছে, আমি একটু ওর সাথে কথা বলে ইয়ে দিচ্ছি। আহ হ্যাঁ আব্বু, আসসালামু আলাইকুম। আমি কি বলো তাড়াতাড়ি, কেন কিসে? আমি একটা ক্লাসে আছি। ও আচ্ছা, আমি জানতে চাইছিলাম যে কিভাবে গিট লগ ইন করতে হয় কমান্ড প্রম্পট দিয়ে, কারণ গিটের উপরে ভিডিও বানানোর চিন্তা করতেছিলাম। তুমি ওই ভিডিও গুলো শেষ করো, ওই যে অ্যারের যেগুলো বাকি আছে, 2 ডাইমেনশনের, ওই যে 2 ডাইমেনশনের যেটা বাকি আছে, সরি, ওই যে ওই যে একটা বাকি আছে না তোমার ভিডিও বানানো, ওই যে এটা বললা না প্রথম ভার্সন হয়েছে, এটা ফার্স্ট পার্ট। ও আচ্ছা, এটা ওটা কি ছিল জানো? অ্যারে ইনপুট 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 অ্যারে, ইউজার ইনপুট অ্যারে। না না, পিভট টেবিল, পিভট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পিভট। ওটা করে ফেলো। হ্যাঁ আমি একটা ক্লাসে আছি, পরে কথা বলবো। ঠিক আছে। সালাম আলাইকুম। ওকে, সরি, ও ছোট ছেলে ফোন দিছে। ও গিটে গিটে কমান্ড প্রম্পট থেকে গিটে কিভাবে লগ ইন করবে তার কথা হচ্ছে। হুম তো আচ্ছা, কি বলছিলাম, তো ইয়ে হলো, তো ওরা তো হচ্ছে এরকম ভাবে ডিলে করাচ্ছে। আমি তো বুঝে গেছি যে ওরা করছে কি 2001 সালে ভাউচার ইনপুট শুরু করছে। ওই যে লাঠির সামনে মূলা বেঁধে গরুর সামনে দিলে যেরকম হয় না, গরু দৌড়াবে, লাঠি দৌড়াতে থাকবে। তো প্রতি মাসে ওই 2001 সালের ভাউচার ইনপুট হয়েছে, 1 মাস লাগছে, এক মাসের। তো সারা জীবনে 2009 সাল এই আসবে না, এই 9 বছর গ্যাপ থেকে যাবে। তা আমি তো বুঝে গেছি। এদিকে সবুর খান আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে তোমাকে কি কেউ কোঅপারেট করছে না? তা আমি বললাম না। কে বললো স্যার আপনাকে? বললো তুমি আমাকে কিন্তু জানাবা, যদি কেউ কোঅপারেট না করে আমি, তুমি খালি বলবা, নাম বলবো, আমি সাইজ করে দেবো ধরে। আমি বললাম না স্যার, কি বলে, আমি অলরেডি 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অ্যাকাউন্টস ইমপ্লিমেন্ট করার অভিজ্ঞতা আমার আছে 9 বছর। সো আই নো ভেরি ওয়েল হাউ টু ডু, ইউ জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি জাস্ট এটা বলেছি। পরের দিন করছে কি, ওই অ্যাকাউন্টসে গেছি, চা খেতে দিয়েছে, বসে আছি, গল্প করছি এমনি, বেহুদা গল্প। আসলে আমি কাজের থেকেও অন্যান্যদের টেবিলে গিয়ে বসে বসে গল্প করতে পছন্দ করি, কারণ ডেটা নেই, ডিজাইন করতে সুবিধা হয়, অ্যানালাইসিস করতে সুবিধা হয় তাদের বিজনেস প্রসেসটাকে। তো ঠিক আমার সামনে একটা সাপ্লায়ারের জন্য একটা ভাউচার লিখতেছে, প্রোফর্মা ভাউচার, ওই যে কলম দিয়ে লেখে না, ওই ভাউচার লিখতেছে, লিখে স্যারের কাছে পাঠাবে। তো আমি বললাম এক কাজ করেন, এইটাই ইনপুট দেন। স্যার মনে করছে যে আপনারা কাজ করেন না, আবার মনে করছে আমিও ঠিক ফাঁকি দিচ্ছি। আপনি কিন্তু, আমি তো দেখতে পাচ্ছি আপনারা কাজ করছেন, ওই যে ভাউচার 2001 সালের ইনপুট দিচ্ছেন। বলে হ্যাঁ দেখেন, আমরা তো ঠিকই করছি। আমি বললাম এক কাজ করেন, স্যারকে দেখানোর জন্য হলেও এই ভাউচারটা ইনপুট দিয়ে প্রিন্ট করেন, সফটওয়্যার থেকে ইনপুট দাও, প্রিন্ট দেখলে বুঝবে স্যার, ওটাতে সাইন করে রেখেছেন। তো বলো সিরিয়াল নাম্বার কি হবে তাহলে ভাউচার? আমি বললাম দৌড়ে সিরিয়াল নাম্বার, সবই তো আমার কাছে, ডাটাবেসই তো আমার কাছে, সব ডিজাইন তো আমার, সিরিয়াল আমি ঠিক করে দেবো সব। পরে বাস সুন্দর মতো টোপ গিলে ফেললো।
এরপরে ভাউচারটা প্রিন্ট করে একজনকে পাঠিয়ে দিছে, আর আমি তখন অর্ধেক চা খাওয়া হয়েছে, আর আমি আর চা না খেয়ে বের হয়ে আসছি। বের হয়ে সবুর খানকে ফোন দিছি, বললাম স্যার আপনার কাছে ভাউচার, সফটওয়্যার ভাউচার ইনপুট দিয়ে প্রিন্ট করা যাচ্ছে, সো আপনি ভীষণ খুশি হবেন, খুশি হয়ে বলবেন এখন থেকে সফটওয়্যারে ইনপুট দেওয়া ভাউচার ছাড়া আমি সাইন করবো না। আর এই সবুর খান তো বলছি আরে তোমার তো অনেক বুদ্ধি। আমি বললাম বুদ্ধি বাদ দেন, আমি যা বলছি তাই করেন। 1 ঘন্টা পরে ফাইন্যান্স ডাইরেক্টর আমার ফোন দেয়, রাশেদ সাহেব আমি কি চাকরি করবো না ছেড়ে দেবো? আমার কি হয়েছে স্যার? আরে চেয়ারম্যান স্যার বলে যে আমি সফটওয়্যারের ইনপুট দেওয়া ভাউচার ছাড়া সাইন করবে না সে। তারপর আর বলেন না স্যার, উনি মনে করছে যে আমরা ফাঁকি দিচ্ছি। তো ব্যাপার না স্যার, আমি আছি স্ট্যান্ড বাই, আপনার যত রকম ইস্যু আছে আমি সলভ করব, কোনো সমস্যা নাই। 1.5 মাস লাগছে, অনলি 1.5 মাস পুরা ইমপ্লিমেন্ট। কি হলো, ওই লোক জানেও না যে আমি এই গুটি চালছিলাম। বাট এই গুটিটা কেন চালছি এই জন্য যে এটা বোথ ওয়েতে কিন্তু আমি উইন করে ফেলেছি, তাই না? তো আমি ঘরে আগুন লাগানোর থেকে আগুন নিভাতে পছন্দ করি। দেখবেন অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যায় আসলে কিছু মানুষের মুখের কারণে, একজন আরেকজনকে আরো উস্কিয়ে দিয়ে আরো সেপারেশনের দিকে পাঠিয়ে দেয়। বরঞ্চ যদি উল্টা করা যেত, আবার সংসারটা করতে পারতো তারা। সো দিস ইজ কল্ড ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট। হ্যাঁ, আপনার টেস্ট কোয়ালিটি এনশিওর করতে হবে, বাট আপনাকে ওইভাবে কাজ তুলে নিয়ে আসতে হবে টিমের ভিতর থেকে। এনিওয়ে, দেন সেকেন্ড পয়েন্ট, উইলিংনেস টু কোয়েশ্চেন সিমিংলি অবভিয়াস ফ্যাক্ট। ইগনোর করা বাদ দেন, কখনো ইগনোর করবেন না। যে কোনো বিষয় আপনি যদি বুঝতে পারেন যে ডেভিয়েশন হচ্ছে 1 ডিগ্রি, অনলি সিঙ্গেল বা ফ্র্যাকশন অফ ডিগ্রি, যদি আপনি বুঝতে পারেন, কারণ এই একটু ডেভিয়েশনটা হয়তো 10 বছর পরে বিশাল বড় ফাটল দেখা যাবে। সো আপনি যদি জ্ঞান বুদ্ধি থাকে, ওটাকে ইগনোর করেন না। কি বলে, পারসিস্টেন্স এন্ড স্ট্রং স্ট্যান্ডিং থাকা লাগবে। মানে আপনি যেন নিজের কথাতে যেন নিজেই সন্দেহের মধ্যে না পড়ে যান, আপনার কথার উপরে একটা স্ট্যান্ড থাকা উচিত। সবুর খান যখন আমাকে বলতে এর সাথে হবে তো এটা, তা আমি বললাম স্যার হ্যাঁ হবে। শিওর হবে তো? তা আমি বললাম স্যার স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিই। মানে আমার কথা ছিল না, স্ট্যাম্প নিয়ে আসেন আমি লিখে দিই। আমি বলতাম রাশেদ তো স্যার অঙ্ক করে কথা বলে, আমি তো বাংলায় বলি না, আমি অঙ্কে কথা বলি। তো দিস কল স্ট্রং স্ট্যান্ডিং থাকা লাগবে আপনার। হ্যাঁ, আপনার যেন একজন সন্দেহ বললো মানে শিওর, আপনার মধ্যে না মনে হয়, তাহলে মনে হয় শিওর না। হ্যাঁ, এরম যেন না হন আপনি। এক্সাক্টনেস এন্ড ক্রিয়েটিভিটি, কেমন এক্সাক্টনেস হতে হবে? পিপি এক্সাক্টনেস, কেমন পিপি? পিপি ফর পিক্সেল পারফেক্ট এক্সাক্টনেস হতে হবে আপনাকে। হ্যাঁ, 100% একদম। হ্যাঁ, তারপরে হচ্ছে হবে স্কিলফুল হ্যান্ডেলিং অফ কমপ্লেক্স সিচুয়েশন। অনেক বড় ধরনের কমপ্লেক্স সিচুয়েশনকে আপনি কতটা স্কিলফুলি নিয়ে আসতে পারেন, ঠান্ডা করতে পারেন সিচুয়েশনটাকে। একটা ছিল ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট, কিন্তু আরেকটা হচ্ছে স্কিলফুল হ্যান্ডেলিং। এটা ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির যারা ওয়েব ডিজাইনিং করে একটা টিম আছে ইন্টারনাল। তো ড্যাফোডিল ইউনিভার্সিটি তো আপনারা জানেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটি হচ্ছে সর্বোচ্চ আইসিটি ইউজ করা ইউনিভার্সিটি। বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে তার থেকে সর্বোচ্চ বেশি আইসিটি ব্যবহার করা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। হিউজ তাদের ওয়েবসাইট, মনে করেন যে ফিউ প্রায় কি বলবো আমি, মোর দেন 20,000 পেজ আছে। বিশাল ব্যাপার কিন্তু একটা টিমের মেনটেন করা এটা। ড্যাফোডিলের আরেকটা যে আছে না, কি বলে, স্কিল জবস, আগে ছিল জবস বিডি নাম ছিল, ওই সিস্টেমটাও আমার করা, জব পোর্টাল। তারপরে আচ্ছা, ওখানকার যে জবস বিডির একটা যে অ্যাপ্লিকেশনটা ছিল, আমি আবার ইউএক্স এ ভালো না, তো আমি অ্যানালিস্ট হিসেবে খুব ভালো ছিলাম, কিন্তু ইউএক্স আমার আসলে খুবই
এক্সপিরিয়েন্স নেই আমার। তো যার ফলে ইউএক্সটা সুন্দর ছিল না। তো ওই ওখানকার যে সিটিও সে ড্যাফল ইউনিভার্সিটির ওই একজন প্রোগ্রামারকে বললো তুমি আমাদের এটা ঠিক করে দাও না, ওয়েব ডিজাইনারকে। তা বললো ঠিক আছে, আপনি সোর্স কোড গুলা দেন, আমি দেখে ঠিক করে দিচ্ছি। এন্ড এই কথা মেলে চলাচলি হচ্ছে, মুখে না। সিসিতে আসছি আমি আর সবুর খান। তো ওই সিটিও ওর রিপ্লাই দিছে মেলে যে হোয়াট ইজ দ্য কোড কনফিডেন্সিয়ালিটি। আর এর মেজাজ খারাপ হয়ে গেছে, আমি কি চোর? তোমার সোর্স কোডকে আমি চুরি করে নিয়ে যাবো? ইচ্ছা মতো লিখতেছে, হ্যাঁ মানে সেরকম ঝাঁপায় পড়ে লেখা মতো। হ্যাঁ, তা আমি দেখছি সর্বনাশ, সে তো জুনিয়র সিনিয়র মারামারি চলতেছে ইমেলে। চেয়ারম্যান স্যারও আছে, আমিও আছি সিসিতে। স্যার কি মনে করতেছে? আমি দেখলাম যে এই রিপ্লাই আসলে দেওয়া ঠিক হবে না। আমি ফিজিক্যালি গেলাম ওদের রুমে। ছেলেটার নাম ছিল মাহবুব। মাহবুবকে বললাম, কি মাহবুব কি অবস্থা? মেলে দেখলাম খুব গরম গরম চালাচ্ছ। বলো স্যার দেখেন এই লোকটা এতটাই বাজে, সন্দেহ করে। হুম, হ্যাঁ বলেন। এ লাবণী? স্যার এটা কি মাহবুব ভাই নাকি? না না, ওই মাহবুব না। ওই মাহবুব না, আরেক মাহবুব। তো মজার ব্যাপারটা শুনেন না। সেটা হলো, তা আমি বললাম যে ব্যাপার কি বলো স্যার, দেখেন এই লোকটা, মানে আমি এত কিছু দেখি আর এখানে সামান্য একটা সোর্স কোড নিয়ে আমাকে সন্দেহ করে। আমি আমি কি এটা নিয়ে পালাবো? বললাম তাই তো, তুমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে হাজার হাজার পেজের সবকিছু তোমার হাতে, আর সামান্য এটা নিয়ে? না, এটা ঠিক হয়নি আসলে সিটিওর। তবে তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমি হয়তো অন্য কিছু করতাম। তখন বলে, কি করতেন স্যার? আলম ধরো তোমাকে একজন ক্রিকেট খেলছো মনে করো, এখন তোমাকে নো বল দিয়েছে, তুমি কি করবা? তুমি করলা কি, ব্যাট ছুঁড়ে ফেলে দিলা, ওর বল করতে পারে না, খেলবো না। ও তো এখন আরো সন্দেহ পড়ে গেছে, কি বলতে চাচ্ছি ও বুঝে না। ও বিরাট কোশ্চেন তার মুখের উপরে। বললো স্যার আমি বুঝতেছিলাম, আপনি বলেন কি, মানে কি কি করলাম আমি, আর আপনি কি করতেন? তা আমি বললাম দেখো, একটা নো বল পেয়েছিলা তুমি, এই নো বলটাকে সিক্স মারা উচিত ছিল, তুমি সিক্স মারতে পারো না, তুমি ব্যাট ছুঁড়ে ফেলেছো। তো বললো স্যার আপনি খুলে বলেন। আমি বললাম দেখো, মাত্র একটা লাইন লিখতাম, তোমার এই একটা লাইনে সিক্স আসতো কিরকম। আমি শুধু বলতাম, দেখো সবুর খানও আছে তোমার এই ইমেলের সিসিতে, তুমি শুধু লিখতা যে দিস ইজ মাই প্রফেশনাল এথিক্স টু মেনটেন দ্য কনফিডেন্সিয়ালিটি অফ দ্য কোম্পানি রিসোর্স। একটা সিঙ্গেল একটা সেন্টেন্স, ওই বলার সাথে সাথে সে ঝরঝর করে কেঁদে দিল। লিটারালি সে কেঁদে দিল ওখানে বসেই। মানে ওর মাথাতেও আসে নাই যে একটা কত বড় সিক্স মারা যেত এখানে। আমি বললাম সবুর খান তোমার সম্পর্কে কি ধারণাটা পাইতো বলো তো? সো ইউ মিস দা নো বল। ওই ছেলেটা চেঞ্জ হয়ে গেল জানেন, সারা জীবনের জন্য। মাথা ঠান্ডা হয়ে গেল। এই জন্য আমি অনেকবার বিভিন্ন জনকে বলি, আপনাকে একজন গালি দিয়েছে তো আপনি কি করবেন? রেগে যাবেন? স্মাইল দেন না, একটা স্মাইল ফেস করেন, দেখেন যে ও নিঃস্ব হয়ে যাবে যে আপনাকে গালি দেবে। আপনি যদি স্মাইল ফেস করেন যে আপনাকে অ্যাটাক করতে পারবে, সে নিঃস্ব হয়ে যাবে। এনিওয়ে, দিস কল স্কিলফুল হ্যান্ডেলিং অফ কমপ্লেক্সিটি। দেখেন ও কমপ্লেক্সিটি আর ছিল না। কি করেছে, আমি শুধু একটা ক্রিকেটের নো বলের গল্প শোনাই দিয়েছি বা শেষ। ফার্স্ট লার্নিং স্কিল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক ফর এই এই জগতে যারা আছে। কোন জগতে? আইসিটির জগতে। কেউ যদি মনে করেন যে আমার গ্রাজুয়েশন হয়ে গেছে, মাস্টার্স হয়ে গেছে, আর দুনিয়া আর পড়াশোনা কিছু লাগবে না, ইউ আর ইন দ্য রং পজিশন। ইউ উইল বি লস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। এরপরে লাঙ্গল নিয়ে চষে বেড়াবেন আর গল্প করবেন, আমি এক সময় ডেভেলপার ছিলাম, এক সময় ভালো টেস্টার ছিলাম, অমুক কোম্পানিতে চাকরি করতাম। এই যে তাম তাম এইসব করে বেড়াবেন, আম তাম। এই জন্য ফার্স্ট লার্নিং স্কিল থাকা লাগবে। কেমন স্কিল? আপনাকে বললাম যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন তো। ও স্যার এটা 1 মাসের মধ্যে করে আসতেছে আমি, ম্যাক্স 1 মাস, এর বেশি না।
বেটার হয় 1 সপ্তাহের মধ্যে যদি শিখে আসতে পারেন। বুঝতে পেরেছেন? বেটার হয় 1 মাস। দেন টেস্ট অর্গানাইজেশনের অবস্থাটা দেখি আমরা। টেস্ট ম্যানেজারকে নিয়ে আমাদের সব চিন্তা ভাবনা। কি করে জিনিসটা? প্ল্যানিং করে। প্ল্যানিং এর সময় টেস্ট ম্যানেজার কি করবে? প্ল্যানিং এর সময় লিডিং দেবে তো সব কাজেই, কিন্তু এমন না যে টেস্ট ম্যানেজার যখন স্পেসিফিকেশন হচ্ছে ম্যানেজারের কোনো কাজ নাই, ও তো অ্যানালিস্টের কাজ, তো আমি কি করব? তো তাহলে তুমি কার ম্যানেজার? অ্যানালিস্টের ম্যানেজার না। তাহলে ম্যানেজার কিন্তু সব জায়গায় থাকতে হবে এখানে। প্ল্যানিং এর সময় কি করে? কারা থাকে? টেস্ট টিম থাকে টোটাল, কারণ প্ল্যানিং এর সময় আমার সব ডাটা লাগবে। কাজটা যদি ম্যানেজারই করে, কিন্তু আমার টিমের সব লোক থাকা লাগবে। স্পেসিফিকেশন যখন হয়, তার মানে কি অ্যানালিস্টের কাজ, তখন ফাংশনাল টিমই থাকে। কিন্তু কি হয়? টেস্ট কেস ডিজাইন হচ্ছে এখানে, তাই না? হোয়াট হচ্ছে টেস্ট কেস ডিজাইন? প্রথমটা কি ছিল? টেস্ট ইনফ্রাস্ট্রাকচার টাস্ক ছিল, প্ল্যানটা। দ্বিতীয়টা টেস্ট কেস ডিজাইন হচ্ছে, কে করছে? ফাংশনাল টেস্টিং। এরপর টেস্ট এক্সিকিউশন কে করে? টেস্ট টিম। টেস্ট ইভ্যালুয়েশন হয় ফাংশনাল টিম। তার মানে সবাই থাকে মোটামুটি সব জায়গায়। শুধুমাত্র টেস্টিং এর মধ্যে শুধু টেস্ট টিম টুক থাকে, কিন্তু ফাংশনাল টিম গুলো সব জায়গায় থাকে। দেন লিডারের টাস্ক কি? অর্গানাইজ করা টিমকে, প্ল্যান করা। প্রথমটা হচ্ছে স্ট্যাটিক প্ল্যান, এরপরে হচ্ছে সাইকেল প্ল্যান মানে ডাইনামিক প্ল্যান, টেস্ট স্ট্র্যাটেজি সেট করা, তারপরে হচ্ছে টেস্ট মেজারমেন্ট মানে দ্যাট মিনস হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল করা, ইন্ট্রোডাকশন অফ অ্যাডিকুয়েট ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাতে করে সিস্টেম থেকে যেন উনি ডাটা পায়, ইন্ট্রোডাকশন অফ কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারলে ওই যে আপনি ইয়েতে চলে যেতে পারেন, মেইনটেনেবিলিটি টেস্টিং কনফিগারেশন ম্যানেজমেন্ট হলে, and result progress reporting and manage for the management company management, কারণ কোম্পানি ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে রিপোর্টিং করতে হয় প্রোগ্রেস রিপোর্ট কি অবস্থা দেখার জন্য। দিস ইজ নট এ পার্টিকুলার টাস্ক অফ দ্য টেস্ট ম্যানেজার, দ্যাট ইজ কনফিগারেশন ম্যানেজমেন্ট। এটা সবার জন্য দরকার, সাধারণত ডেভেলপমেন্ট টিমের জন্য বেশি দরকার। বাট আমাদের কাজ কি কনফিগারেশন ম্যানেজমেন্টে? আমাদের কাজে কনফিগারেশন ম্যানেজমেন্ট পারফেক্টলি করছে কিনা সেটাকে অডিট করা। In all phases of the product development, configuration management আমরা একটা এপিসোডই আছে, আমরা দেখবো ওখানে। দেন রাইটিং টেস্ট প্ল্যান, প্রথম কাজ। সো প্ল্যান মানে হচ্ছে একটা ডকুমেন্ট বেসিক্যালি, যেটার মধ্যে থাকে হলো রিসোর্স, টাইম টেবিল, অ্যাক্টিভিটিস, এটা প্ল্যান বেসিক্যালি, না? সো প্ল্যানিং এর যে কেন প্ল্যানিং এর যে একটা প্রথমে ইনিশিয়াল প্ল্যান ছিল, এরপর সাইকেল প্ল্যান। সাইকেল প্ল্যানটা কখন হয়? কন্টিনিউয়াস চলতে থাকে। প্রত্যেকটা মাইলস্টোনের পরে আমি প্ল্যানেরটা কিছু আপডেট হয়ে যায়, হয় কোনো সময় অ্যাডজাস্ট করা লাগে। সো ইনিশিয়াল প্ল্যান ছিল স্ট্যাটিক প্ল্যান বলে অনেক সময়, আর সাইকেল প্ল্যানটাকে ডাইনামিক প্ল্যান বলে। সো এরপরে আমরা যাব হচ্ছে এই সম্পর্কে বলছে একটু এখানে, যেগুলো আমি গল্পের মাধ্যমে বলে দিচ্ছি। প্ল্যানিং রিসোর্স প্ল্যান তো মাস্ট, এটা ডেভেলপমেন্ট প্ল্যান হচ্ছে ওই যে কি বলছে দেখেন, যে ডিলে মে অকার in such way that the overall timetable is in the jeopardy, তালবুগল পাকিয়ে যেতে পারে আপনার, সেই সময় আপনাকে সাইকেল প্ল্যান অ্যাডজাস্ট করাই লাগবে, কোনো উপায় নাই। In this case the plan tests might have to be
কি বলে স্ক্র্যাপড ইন অর্ডার টু মিট দ্য মাইলস্টোন। যে আপনার আগের যে প্ল্যান ছিল সেটা স্ক্র্যাপ হয়ে যেতে পারে, আপনাকে নতুন করে প্ল্যান করা লাগতে পারে। দিস ইজ ভেরি often the first measure taken when time becomes tight. যখন টাইম বিকামস টাইট হয়ে যাবে তখন কি করবো আমরা, কি করা উচিত? স্যার তখন তো স্যার বেসিক্যালি আমরা এক্সপ্লোরেটরি টেস্টিং করি। এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং এ চলে যাওয়া উচিত। তো তখন আমরা মেথডিক্যাল অ্যাপ্রোচ আর চলবে না, তখন আমরা প্ল্যানিং ও ওরকম মেথডিক্যাল অ্যাপ্রোচ বাদ হয়ে যাবে। তখন আগের প্ল্যান ছিল এতগুলা টেস্ট কেস এইটা সেটা এরকম ছিল না, এখন চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাবে প্ল্যানটা। স্যার একটা কোয়েশ্চেন করি স্যার। বলেন। স্যার সাপোজ স্যার একটা প্রজেক্ট শুরু হলো, মানে জাস্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করা শুরু করছে, কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশন আর মোবাইল অ্যাপ্লিকেশন, এন্ড ওদের ঠিক মতো কোনো ডকুমেন্টস নাই বা রিকোয়ারমেন্টস গুলো ঠিক মতো করে কালেক্ট করা নাই, সেই ক্ষেত্রে স্যার মানে কিভাবে স্যার টেস্ট প্ল্যান আর টেস্ট স্ট্র্যাটেজি বানাবে স্যার? প্রথম কথা হচ্ছে এরকম যদি কেস দেখেন তাহলে আপনারা নিজেরাই ওই ডকুমেন্ট গুলো বানিয়ে ফেলতে হবে। এমন বলা যাবে না যে নাই বলে আপনি করবেন না, বুঝতে পেরেছেন? মনে করেন যে রাস্তা নাই, তো রাস্তা বানান প্রথমে, তারপর হাঁটেন। এখন যদি বলেন যে রাস্তা নাই এই জন্য আমি হাঁটতে পারছি না, তাহলে হবে না। সো আপনাকে যে কাজটা করতে হবে আগে আপনাকে নিজে বানিয়ে ফেলে, তার মানে কি দেখেন অ্যানালিস্টের কাজ আপনাকে জানা লাগে, তাই না? Yes, ওদের কাজ এখন আপনি করবেন, তো করে তাদেরকে দেখায় দেবেন যে দেখো ঠিক মতো হয়েছে কিনা। কারণ তারা বিজি থাকতে পারে, বাট আপনি কিভাবে ডিজাইন করবেন তখন? আপনি যদি এটা না পান, অতএব আপনাদের করে ফেলতে হবে। জি স্যার বুঝতে পারছি। উপায় নাই আসলে। এরকম কেস গুলা সরকারি লেভেলে অনেক বেশি হয়। আইসিটি মিনিস্ট্রিতে যখন আমি ক্লাস নিতাম ওরা আসে একই কথা, স্যার আপনারা যে একটু সিনিয়রদের যদি বলে দিতেন। আমি বললাম ডাইকেন আমার মিটিং এ, আমি বুঝাই বলবো। বলে কিছু দেয় না, খালি সফটওয়্যার দিয়ে বলে টেস্ট করে দাও। ইভেন ওরা অনেকে তো জানেই না যে টেস্টিং আগে থেকে শুরু করা যায়। আর বানানোর পরে টেস্টিং আর কি করবেন আপনি? বানানোর পরে যদি হয় নাই, বাস হয় নাই, কেন হয় না জানি না, এখন আর ঠিক করা যাবে না এই বলে দিলে লাভ আছে? আমার আমার কাছে এরকম একটা টেস্ট করার জন্য আসছিল, আমাকে রিকোয়েস্ট আসছিল যে স্যার যদি একটু টেস্ট করে দিতেন আমাদের। আমি বললাম কি কোন সময় আছে, মানে কোন পর্যায়ে আসো? বলে স্যার আমাদের সব তৈরি হয়ে গেছে, খালি টেস্ট করে দেবেন। আমি বললাম বুঝো টেস্টিং তৈরি হয়ে গেছে, এখন টেস্ট করতে নিয়ে আসছো কেন? যা হওয়া তো হয়ে গেছে, এখন টেস্ট করে কি লাভ? কিন্তু যদি ওখানে আমি চাকরি করতাম তাহলে আমাকে করতে হতো না। তখন আমি কি করতাম, তখন আমাকে ওদের কাছে চাইতাম যতটুকু ডকুমেন্ট পাওয়া যায়, যদি না পাওয়া যায় আমি তাড়াতাড়ি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতাম, যে এটার অবস্থা থেকে আমি রিকোয়ারমেন্টস গুলো তৈরি করতাম। এই কি তোমার রিকোয়ারমেন্ট ছিল? এক্স্যাক্টলি এখানে সফটওয়্যারে যা আছে সেইগুলো আমি লিখে বলতাম এইগুলো রিকোয়ারমেন্টস, এরপরে দেখাতাম এটা কি ঠিক আছে তো। তার মানে কি আমি সফটওয়্যার থেকে পাইছি, বাট রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমি এসআরএস বানাইছি, বানাই আবার দেখাচ্ছি ঠিক আছে তো এটা। ও ঠিক আছে, তাহলে বুঝলাম। ঠিক যদি না থাকে এই যে তাহলে কি আছে বলে দাও তুমি, যে কোনটা চাইছিলা সেটা এখানে নাই কিন্তু। তখন আমরা বলতাম যে অমুক রিকোয়ারমেন্টস ফুলফিল হয় নাই। আচ্ছা, সাইকেল প্ল্যানে আর একটা বিষয় যে ইভ্যালুয়েশন অফ দ্য প্রিভিয়াস টেস্ট শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। সাইকেল মানে হচ্ছে আগেরটার সাথে নতুনটার অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, যার জন্য সাইকেল প্ল্যান বলে। নাহলে তো প্ল্যান আর চেঞ্জ করা লাগতো না যদি আমার ডেভিয়েশন না হতো। অ্যাকচুয়ালি রেজাল্টস অফ দ্য টেস্ট অ্যাক্টিভিটিস, অ্যাকচুয়াল রেজাল্টস আমি পাইলাম যখন, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ এরর্স ফাউন্ড ইন দ্য ফার্স্ট সাইকেল। তার মানে আমি প্রথম সাইকেলে যে পরিমাণ ডিফেক্ট পেয়েছি এবং সেই ডিফেক্ট নিয়ে সেকেন্ড সাইকেল আমি কি করব, ওগুলো ফিক্স করতে হবে না? তার মানে ওগুলো ফিক্স করতে গেলে সেকেন্ড সাইকেল ডিলে হয়ে যাবে না? তার মানে সেকেন্ড সাইকেল প্ল্যানের ওপরে একদম পুরা বাড়ি মেরে দিল ফার্স্ট সাইকেলের ডিফেক্ট গুলা। তার মানে ফার্স্ট সাইকেলে যদি আমি কোনো কিছু করতে পেন্ডিং রাখি, সেটা যোগ হয়ে যাচ্ছে এটার সাথে। যেমন আমরা যে কোনো কাজ যদি পেন্ডিং করে ফেলি, আজকের কাজ করলাম না, তার মানে কালকে ডাবল কাজ করতে হবে আপনার। এরপর যদি কালকেও না করেন তাহলে পরের দিন 3 গুণ কাজ করতে হবে, তাই না? অত প্ল্যানটা আপনাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে।
So control of the ongoing activities is done using matrix stated and agreed upon the test plan. আমরা ম্যানেজার মানে হচ্ছে আমি যে প্ল্যান করছি আর সেই অনুসারে আমি যাচ্ছি কিনা এটার জন্য কন্টিনিউয়াস মনিটরিং লাগবে। কন্টিনিউয়াস মনিটরিং না করতে পারলে ইউ ক্যানট বি আ ম্যানেজার। এন্ড কন্টিনিউয়াস মনিটরিং কি মানুষের দ্বারা করা সম্ভব? ম্যানুয়ালি যদি আপনি কিছু করেন পারবেন না। তার মানে আপনাকে আস্তে আস্তে এমন ভাবে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে কালচারকে, যাতে প্রতিটা প্র্যাকটিসই প্রত্যেকটা কাজই যেন সফটওয়্যারের ভিতর দিয়ে আসে। তাহলে আপনি ডাটা পাবেন, মনিটরিং করতে পারবেন, আদারওয়াইজ ডাটা আসবে না। ডাটা আসবে না, তখন আপনি মনিটরিং করতে পারবেন না। তখন বসে থাকবেন যে টেস্টাররা কখন রিপোর্ট দেবে, বিকাল বেলায় চলে যাওয়ার সময় রিপোর্ট দিয়ে যাবে, এরপর আপনি নেবেন, নিয়ে রাত 12টা পর্যন্ত আপনি ওটার উপর রিপোর্ট বানায় তারপর দেবেন, তাই তো? ঘুমাবেন কখন আপনি? সো ম্যানেজারের কাজটা এত সোজা না। আপনি যদি ফুললি যদি অটোমেটেড না হন তাহলে ম্যানেজিং করা টাফ, হাইপোথিসিস হয়ে যাবে। দেন টেস্ট স্পেসিফিকেশনের সময় ম্যানেজমেন্টের কাজ কি? সো এটার মেইন গোল হচ্ছে find as many relevant errors as a little effort as possible. আমি যত কম এফোর্ট দিয়ে যত বেশি ডিফেক্ট খুঁজে পাই সেই উদ্দেশ্যেই আসলে ডিজাইন করা টেস্ট কেসের, না? টেস্ট কেস ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে আমি মিনিমাম এফোর্ট দেবো, তার মানে মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস দিয়ে 100% কাভারেজ, মনে আছে? এটা হচ্ছে আমাদের একটা গোল। এই গোলটার জন্য আমাদের কাজ করতে হয় আসলে। তার মানে স্পেসিফিকেশন মানে হচ্ছে এইটা, নাম্বার অফ টেস্ট কেস আমি অঙ্ক কষে বলে দেবো যে এতগুলা টেস্ট কেস হলে 100% কাভার হবে। সো এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। অল টেস্ট documented in the test plan are specified. So আমার যখনই প্ল্যান থাকবে স্পেসিফিকেশন মধ্যে আসতে হবে সব। That is, it is stated how each test case is furnished and how it should be executed. And this process is initiated by the test leader. তার মানে দেখেন, আপনি যে টেস্ট স্পেসিফিকেশন বানায় কে? টেস্ট অ্যানালিস্ট। ইনিশিয়েট করবে কে? লিডার। আপনাকে অবশ্যই বলে দিতে হবে তুমি কতটুকু কি করবা। এখন যদি বলেন যে আমি তো টেস্ট অ্যানালিস্ট না, তো টেস্ট অ্যানালিস্ট না হলে কি টেস্ট অ্যানালিস্টকে অন্য কোম্পানির লোক অন্য কেউ ম্যানেজ করবে টেস্ট অ্যানালিস্টকে? তাহলে তুমি কেন আছো? ম্যানেজার হয়েছো কেন? তো ম্যানেজার অফ হোয়াট? ম্যানেজার অফ হুম? তাই না? So বলছে কি টেস্ট কেস আর মেড আপ এট সিঙ্গেল স্টেপস। Test case should be derived with the help of personnel knowing the functional requirements of the software. তার মানে ওটা আপনাকে জানা লাগবে, না হলে হবে না, অটোমেটেড হবে না। আপনাকে জেনেই আপনাকে আসলে করতে হবে, পার্সোনালি জানা লাগবে আপনাকে, মানে আপনার ওই স্কিল থাকা লাগবে, না হলে আপনি খুব ভালো অ্যানালিস্ট হতে পারবেন না। আর আপনি ম্যানেজার হতে গেলে আপনার ওই যদি নলেজ না থাকে তাহলে আপনি কি অ্যানালিসিস বুঝবেন না। তো টেস্ট কেস শুড বি ডিজাইন keeping their repeatability in mind, যাতে আমি বারবার রিগ্রেশন করতে পারি। সো মেন্টালিটি এরকম থাকা লাগবে যে আমি যেন দুটো পয়েন্ট অফ ভিউ থেকে রিপিটেবিলিটি, যে আমি রিডিজাইন করা লাগতে পারে, হ্যাঁ, রিভাইজ ডিজাইন করা লাগতে পারে, আমি এমন ভাবে করতে চাচ্ছি যাতে করে আমি রিগ্রেশন করতে পারি। অল দ্য রিপিটেবিলিটি যেন আমাকে মনে থাকে, যেন এটা, কারণ এরর ঘুরে ফিরে আসে। এক্সিকিউশনের সময় এন্ড কন্ট্রোল কি করতে পারি আমরা? এভরি টেস্ট সাইকেল নিড টু বি অ্যাডজাস্টেড। এভরি টেস্ট সাইকেল আপনাকে অ্যাডজাস্ট করা লাগবে টেস্ট প্ল্যানের সাথে, কারণ একটু ডেভিয়েশন হবেই, 100% অ্যাকুরেট হয় না। যদি একটু ফাস্ট চলে যায় কি হবে? প্ল্যান ছিল হচ্ছে আজকের মধ্যে 10 ইউনিট শেষ করার কথা, হয়ে গেছে 15 ইউনিট, কি করবেন? খুশি হয়ে যাবেন না? ম্যানেজারের দাঁত দেখা যাচ্ছে এইবার, নাকি খুশি?
বেশি হয়ে গেছে, আমরা ডেভিয়েশন না দূরে চলে গেছি, এগিয়ে গেছি, না সমস্যা আছে। সমস্যা যে হয়তো দেখা যাবে যে কোয়ালিটি টেস্ট ঠিক মতো হয় নাই, ওরা যে কোয়ান্টিটি বাড়ায় গেছে, ভেরি কেয়ারফুল। তুমি কি ডিজাইন করলা যে তুমি যে যা যা প্ল্যান করেছো সেই প্ল্যানে 10 ইউনিট হওয়ার কথা 15 ইউনিট কেমনে পারে? তুমি কি ডিজাইন করলা, কি প্ল্যান করলা? তাহলে তাহলে তো তোমার প্ল্যানই ভুল। সো বেশি এগিয়ে যাওয়াটাও ভালো প্ল্যান না। দেন the delays or changes occurs are the results within the range of expectancy, the number of defect errors, times of corrections, retest, অনেক ডেটা, এগুলো অনেক ম্যাট্রিক্স আসবে আমাদের সামনে, এগুলো নিয়ে চিন্তা গবেষণা করার অনেক স্কোপ আছে ম্যানেজারের। সো আপনি যদি বসে বসে ওদের রিপোর্ট নিয়ে যদি এক্সেলে বসে বসে রিপোর্ট বানানোর জন্য ব্যস্ত থাকেন, তাহলে হাউ ইউ উইল সি দিস ম্যাট্রিক্স, দিস ডেটা অ্যানালাইসিস? ম্যানেজারের কাজ তো আসলে ডেটা অ্যানালাইসিস করা, যাতে খুব ভালো কন্ট্রোল অ্যাকশন নিতে পারে টাইমলি, যেন কন্ট্রোল অ্যাকশন নিতে পারে এমন স্মুথলি যাতে করে ভুল করে ফেলেছে পানিশমেন্ট টাইপের না, আমি ভুল করতেই দেব না, ভুল করতে যাচ্ছে আমি যেন বুঝতে পারি যে কমলা রং হচ্ছে, কমলা রং হচ্ছে, এই সামথিং রং ইজ গোয়িং টু বি রং, আগেই ধরেন প্রোঅ্যাক্টিভ ম্যানেজার হতে হবে। দেন all deviations are to be reported and to be taken into account. All deviations. Corrective measures have to be taken on a regular basis regarding the test plan and the current test activities. They may adjust dates for plan test, then adjust resource to executions and perform additional or skip test cycles. এমন হতে পারে যে আমি additional test সাইকেল নিতে পারি অথবা স্কিপ করে ফেলতে পারি। That's you are the manager. The one I'm managing because I can change the decision according to the fact, the current affairs. এমন না যে ওই যে শিখে গেছিলাম রান্না করার পদ্ধতি ওইভাবেই করতে করতে এমন ভাবে করলাম যে না পলিসি করতে গিয়ে বা প্রসেস যেভাবে দেওয়া আছে ওটা করতে গিয়ে নষ্ট হয়ে গেল। না, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে একদম টাইম অ্যাফেয়ার্স এর সাথে। দেন চেঞ্জ প্রায়োরিটি অফ দ্য টেস্ট সাইকেলস, প্রায়োরিটি চেঞ্জ করে ফেলতে পারি আমি যে না এটা করো না ওটা আগে করো। Evaluation last. The management brings the transparency to the progress of the testing and the supplies indicates that for the project manager. কারণ আমরা হচ্ছে টেস্ট ম্যানেজমেন্ট ইজ এ পকেট project of the whole development project, na testing project is a sub project of the whole project হচ্ছে কি আমার এটা সহ হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট দেখে। সো আমি ট্রান্সপারেন্সি থাকতে হবে টু দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট টোটালি। রিপোর্টস generated during the test executions, যেমন error reports summarized by the error class, statistics, the error tracking, and the reports to the customer are an important for the project leader and for the company management. And for example, the basis for time and resource planning. So মানে এগুলো এতই ট্রান্সপারেন্ট হওয়া লাগবে যে আপনি যতটুকু বুঝছেন প্রজেক্ট ম্যানেজারও যেন বুঝতে পারে যে কি হচ্ছে এবং কোম্পানি ম্যানেজমেন্ট এবং কাস্টমারও যেন বুঝতে পারে যে কি হচ্ছে, তার সেই হিসাবে তাদের প্ল্যান রিসোর্স এমন ভাবে ডিজাইন করবে যাতে করে এটা হতে পারে। কারণ আপনি যদি মিসগাইড করে ফেলেন দেখা যাবে অনেক কিছু অ্যাডভান্স করে ফেলে দেখবো আপনার জন্য অপেক্ষা করতে গিয়ে তাদের এমন হতে পারে যে সে হয়তো ট্রাভেল করে চলে আসছে কিন্তু আপনি দিতে পারলেন না, কি হবে? তার শিডিউল করা আছে, তার তো এক্সপেন্সিভ টাইম, তাই না? Using tools and templates that increase the quality and may reduce the workload. So tools লাগবে আসলে,
ভালো ম্যানেজার হতে গেলে টুলস লাগে। একজন একজন ড্রাইভারের সামনে যদি ড্যাশবোর্ডে মিটার গুলা না থাকে তাহলে কি হবে? সে কিছুক্ষণ পর পর গিয়ে দেখবে যে হিট কতটুকু, বনেট তুলে দেখবে যে হিট হচ্ছে কিনা, ইঞ্জিন দেখবে বারবার নেমে গিয়ে ডাটা। এবার তেলের ট্যাঙ্কি খুলে দেখবে যে কতটুকু তেল আছে, এসব দেখবে বারবার যেতে যেতে। No, you should have a dashboard. If you are a good manager, you should have a dashboard. Test management includes acceptance of the project results, and meaning that the product has to meet the defined requirements and specification. এটা হচ্ছে acceptance test সময় যেহেতু evaluate করছেন আপনি, আপনি দেখবেন যে সবকিছু ওই requirements অনুসারে হয়েছে কিনা। The project manager, in accordance with the test manager, decides the acceptance of the test object. আপনি কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আপনাকে তো বুঝতে হবে যে আপনি কত দূর পর্যন্ত একসেপ্ট করলেন। সেটা হতে পারে টেস্ট লেভেলের ক্ষেত্রেও, যে আমি একটা কম্পোনেন্ট টেস্ট থেকে ইন্টিগ্রেশনে যেতে চাচ্ছি, জানতে হবে যে টেস্ট ম্যানেজারও যেমন টেস্ট কি বলে প্রজেক্ট ম্যানেজারকেও জানতে হবে যে আমরা কোথায় যাচ্ছি এখন। A test summary report ensures the completion of the test activities. That means কি বলে এক্সিট ক্রাইটেরিয়া, তাই না? যে কখন আমি মাইলস্টোন রিচ করলাম। Now, task of the tester. A tester বলতে কি বোঝায় এখানে? টেস্টার বলতে বোঝায় মাথার বডির মতো। হ্যাঁ, আমরা যখন বলি না আমাদের শরীরের দুইটা অংশ, আমাদের শরীরের দুইটা অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। একটা পার্ট হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। সো টেস্টার বলতে বডিকে বোঝাচ্ছে। হেড হচ্ছে টেস্ট ম্যানেজার একজনই, আর বডি হচ্ছে অল। সে হতে পারে হাত পা আলাদা আলাদা, কিন্তু টোটালটাকে আমরা বডি বলি। সো টেস্ট অ্যানালিস্ট থেকে শুরু করে একদম টেস্টার পর্যন্ত সবাই হচ্ছে আমার কাছে এখন টেস্টার। Is now is a generic term. Tester is a test executor, tester is a test analyst, tester is a test automation engineer, all are testers. So দুটাকে আলাদা ভাগ করেছে, ম্যানেজার and all other is a testers. হ্যাঁ, so mind it, এখন টেস্টার বলতে এক্সিকিউটর না শুধু, all the testers. হ্যাঁ, তো টেস্ট বলছে যে assist the implementing test planning activities. কাদেরকে? যে আমি যে প্ল্যান করলাম সেটা অ্যাসিস্ট করবে কারা? ওরা, টেস্টাররা, এক্সিকিউটর না শুধু, অ্যানালিস্ট এর ভিতর আছে। টেস্ট এক্সিকিউশনের সময়, টেস্ট রিপোর্টিং এর জন্য, অ্যাসিস্ট ইন ইমপ্লিমেন্টিং টেস্ট অটোমেশন, সব জায়গায় আমার অ্যাসিস্ট লাগবে, কারণ আমি প্ল্যান করছি তো ওই জন্য না। আমার টেস্ট অ্যাক্টিভিটির কোনো কিছুই বাদ যাবে না টেস্ট প্ল্যানিং থেকে। তার মানে কি, টেস্ট অটোমেশন ইজ এ টেস্ট অ্যাক্টিভিটি, টেস্ট এক্সিকিউশন এ টেস্ট অ্যাক্টিভিটি, test reporting or test activity. So everything, test analysis and design or test activity, everything should be accumulate in the test planning. So সবার assistance আমার লাগবে। So এখানে এই যে আমি কথাটা বলে দিচ্ছি, it's a tester as a generic term and may include various roles other than test manager. Test manager ছাড়া সবাই হচ্ছে আমার কাছে এখন টেস্টার। Now, assess implementing test planning activities, যেমন রিভিউ, চেক টেস্ট প্ল্যানস, ওরা রিভিউ করবে, দেখবে, অ্যাসিস্ট করবে, অ্যানালাইজ করবে, ইভ্যালুয়েট করবে টেস্ট বেসিস, যেমন ডকুমেন্টস স্পেসিফিকেশনস, প্রডিউস করবে টেস্ট স্পেসিফিকেশনস, দেন ওয়ার্ক আউট অফ সিলেক্ট টেস্ট কেসেস এন্ড টেস্ট ডেটা কম্বিনেশন, এভরিথিং চলে আসতেছে এর ভিতরে, তাই না? যদি বলতো যে না টেস্ট ডেটা আমার তো কাজ না, টেস্ট ডেটা আমার তোমার কাজ না, তো এর জন্য যখন কাজ করবে লোকজন তখন তুমি টাইম ঠিক দেখবে না যে ওই কাজটা কি তার জন্য প্ল্যানের মধ্যে রাখছি কিনা। দেন ফর্মুলেট এক্সপেক্টেড রেজাল্টস এন্ড প্রিপেয়ার, কনফিগার, ম্যানেজার কি বলে অ্যাডমিনিস্ট্রেট টেস্ট এনভায়রনমেন্ট টুগেদার উইথ নেটওয়ার্ক এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর।
তার মানে কোনো কিছুই বাদ যাবে না ম্যানেজারের জন্য, কিন্তু ম্যানেজার কিন্তু টোটালটা। দেন অল টেস্ট লেভেলে আমি টেস্ট ইমপ্লিমেন্টেশন করব, ম্যানুয়াল হোক বা অটোমেশন হোক, যেভাবেই টেস্ট এক্সিকিউট করব এবং রেকর্ড করব, এবং সেগুলা ইভ্যালুয়েট করব আমরা, রেজাল্ট গুলাকে করে আমরা পাস করাবো না ফেল করাবো। অ্যাসিস্ট ইন ইমপ্লিমেন্টিং দ্য টেস্ট অটোমেশন, টেস্ট স্ক্রিপ্ট ক্রিয়েট করবে। ম্যানেজারের কাজ কি? টেস্ট স্ক্রিপ্ট কতটা করবে, কি পরিমাণ সময় লাগবে, কে করবে, তার জন্য অর্গানাইজ করা লাগবে না, তার জন্য প্ল্যান করা লাগবে না, তার জন্য মনিটরিং করা লাগবে না, যে কতদূর করার কথা ছিল, কি আছে, ডকুমেন্টেশনটা কি, এই সমস্ত কাজগুলাই তার প্ল্যানে মধ্যে আসতে হবে। টেস্ট পোস্ট প্রসেসিং, যেমন টেস্ট প্রোটোকল। টেস্ট প্রোটোকল মানে কি জানো? মাশফি, মাশফি ঘুমায় গেছে। জি স্যার। কই, এই যে দৌড়ায় আসলো মানে কি? দৌড়ায় আসলো মানে একটু দূরে ছিল, তাই না? না স্যার। তাহলে ক্যামেরা অফ করে বসে আছেন কেন? ঘটনা কি? মানুষ রুম অন্ধকার করে থাকতে পছন্দ করে, তাই না? অন্ধকার ছেড়ে আলোর পথে আসেন। টেস্ট প্রোটোকল মানে কি মাসফি? লাবণী, স্যার মনে পড়ে না এখন। হ্যাঁ মনে নাই? করতেছে না স্যার, ঘুম পাচ্ছে। ও আচ্ছা, না 12টা তো বেজে, তাই তো 12টা 2 মিনিট সময় আছে। আমি এই স্লাইডটার পর আর যাবো না তার মানে আজকে। লুনা তো ঘুমাই গেছে মনে হয়। লুনা তো বাংলাদেশে 12টা। আজকে আছে ইলেকট্রিসিটি নাই, আমি ব্যাটারি বাঁচিয়ে চলছি, এই জন্য ক্যামেরা অফ করে রেখেছি। ও আচ্ছা আচ্ছা। স্যার আমি টেস্ট কেসের সমষ্টি না ছিল একটা কালেকশন? টেস্ট প্রোটোকল হ্যাঁ হ্যাঁ। না, আচ্ছা কে বলতে পারবে এবার? ওপেন ওপেন স্যার টেস্ট কেসের যে কালেকশনটা না, নো, যেটা চেক করে, মানে বুঝলাম না। মানে একটা আমি টেস্ট কেস বানাইছি একটা, ওই টেস্ট কেসের যে স্পেসিফিকেশন থাকে, মানে আমি মানে স্পেসিফিক ভাবে কিছু কিছু কেসগুলো আমি মানে সিস্টেমের ওগুলা টেস্ট করব, চেক করব, ঠিক আছে, এটা টেস্ট প্রোটোকল না? নো স্যার আমরা স্যার টেস্ট করার জন্য আমাদের যা যা লাগবে স্যার ওগুলো ঠিক মতো আছে কিনা? ওটা টেস্ট বেসিস, টেস্ট কেস ডিজাইন। কোন কি টেস্ট করার জন্য যা যা লাগবে? ইনভায়রনমেন্ট গুলো স্যার হতে পারে স্যার, এটা প্রোটোকলের মধ্যে ও না 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 আর্টিফ্যাক্টস গুলো দিতে পারে জন্য। নো নো নো, ভুলে গেছেন তার মানে, বোঝা গেছে। আর চিন্তা করে লাভ নাই। দিস ইজ কে ওয়ান কোশ্চেন, এটা অ্যানালাইসিস কিছু নাই। দিস টেস্ট প্রোটোকল, আমি বলছি না, ইউরোপিয়ানরা প্রোটোকলকে লগ বলতে, লগ, টেস্ট লগ। তার মানে টেস্ট করার পরে প্রতিটা টেস্ট করার সময় কি কি হচ্ছে না হচ্ছে এগুলো লগ মেনটেন করা। হ্যাঁ, পাস ফেল ক্রাইটেরিয়া যাওয়ার আগে আমার লগ দেখে দেখে দেখি যে কি কি হচ্ছে। টোটাল লগটাকে টেস্ট প্রোটোকল বলা হয়। এর আগে আমি বলছিলাম, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় টেস্ট লগ না বলে টেস্ট প্রোটোকল বলে দিলে আর আপনি বুঝবেন না। দেখেন ও এখনই ভুলে গেছেন, পরীক্ষার সময় আসলে তো গন্ডগোল লাগাই ফেলবেন এটার জন্য। ছোট্ট একটা ওয়ার্ডের জন্য দেখবেন যে অ্যান্সার দিতে পারছেন না। Trace code deviation notes, then perform retest and prepare acceptance documentation. So tester may be supported by developers or test automation experts. So যেহেতু implement মানে হচ্ছে টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ারের কাজ এখানে। দেন একদম টাইমলি শেষ হয়েছে আমাদের না? এনি কোয়েশ্চেন? অর্গানাইজেশন পার্ট শেষ হয়েছে। যদি আমি প্ল্যানিং পর্যন্ত শেষ করার প্ল্যান ছিল, আজকে ফারহিয়ার জন্য আমার দেরি হয়ে গেছে। সরি স্যার। এনি কোয়েশ্চেন?
আর আমার একটা কোশ্চেন আছে কিন্তু রিলেভেন্ট কিনা আবার একটু রিলেভেন্ট এখন আপনি উত্তর দিলে তাইলে কি করবো রিলেভেন্ট আরে কোশ্চেন করবেন সেটাকে আমি বাধা দেবো যে বলবো না? আচ্ছা তাহলে বলি স্যার যে টেস্ট ম্যানেজারের কথা বললেন না যে তার কিছু বেসিক ইনস্টিংক্ট থাকতে হবে ওই যে ডিপ্লোম্যাসি তারপরে এগুলো এখন আমার কথা হচ্ছে এটা এটা টেস্ট কি ম্যানেজারের না, সবার টেস্টারদের, টেস্ট জগতে যারা আছে তাদের। আচ্ছা এখন স্যার আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যদি কারো এগুলো তো মানে বাই বর্ন বা মানে নিজের থেকেই থাকে অনেকের আবার অনেকের হচ্ছে থাকে না তো যাদের থাকে না তারা কিভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে বা ইম্প্রোভাইজ করতে পারবে প্রথম কথা হচ্ছে যে আপনি যখন শুনলেন, ধরেন আপনার নাই, হ্যাঁ, আপনার এটা মানে বাই বর্ন নাই, বাট আপনি শুনলেন, শোনার পরে আপনি তখন মাথার মধ্যে আপনি নিয়ে আসেন আচ্ছা আসলে হাউ টু সলভ, মানে দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করা। আপনি দেখলেন যে ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট, ওকে, দুটা এক্সাম্পল আমি পাইছি, এখন আমি দেখি তো এটা দিয়ে যে কোনো একটা সমস্যায় পড়লে এটা দিয়ে হয় কিনা, দুইটা এক্সাম্পল দেখবেন যে আপনি আপনার মতো করে একটু মডিফাই করে আপনি পারছেন। যখনই পারছেন তখন বুঝবেন ও আচ্ছা আমি পারি তো, দেখবেন যে আপনার মাথায় আস্তে আস্তে এই ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট আসা শুরু করবে। মানে যেটা আমি দেখলাম বা শুনলাম যে কেউ পাচ্ছে সে হয়তো বেসিক ইনস্টিংক্ট থেকেই পাচ্ছে বা ওই দুটো যদি রিয়েল লাইফে অ্যাপ্লাই করি তাহলে হয়তো বা যে যার মধ্যে নাই সে এটা গ্রো করতে পারবে আর কি হ্যাঁ, যেমন ধরেন আমি ছিলাম খুব ইন্ট্রোভার্ট আগে ছোটবেলায়। কেমন ইন্ট্রোভার্ট জানেন? ইন্ট্রোভার্ট স্যার আমি প্রচন্ড ইন্ট্রোভার্ট ছিলাম, বিশেষ করে মেয়েদের সাথে কথা বলতাম না লজ্জায়। আমি আমি এসএসসি পরীক্ষা দেওয়ার সময় মানে ক্লাস 9 থেকে 10 একটা টিচারের কাছে পড়তাম, 5 জন ছেলে 5 জন মেয়ে ব্যাচে পড়ে না একটা। আমাদের মেহেরপুরে একজন টিচার ছিল, খুব দামি টিচার। দামি টিচার বলতে সবাইকে নিত না পড়তে, উনি মাত্র 2টা ব্যাচ মানে 2টা ব্যাচ পড়াবে, 2টার বেশি নিবে না সে, কিন্তু ওনার জন্য লাইন থাকতো মানে তার তার কাছে পড়ার জন্য, এবং ভালো স্টুডেন্ট ছাড়া নিত না। তো ছোটবেলায় আমি ভালো স্টুডেন্ট ছিলাম এই জন্য মনে হয় নিছে আমাকে। তো আমরা 5 জন ছেলে 5 জন মেয়ে একটা বড় ডাইনিং টেবিলে বসে পড়তাম, ডাইনিং টেবিলের সাইজ। 2 বছর আমরা পড়াশোনা করেছি, আমরা কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলি নাই। 2 বছরের মধ্যে কোনো দিন কথা বলি নাই জানেন, একই টেবিলে বসা। এটা তো নরমাল কথাই হয় যে একটা খাতা পাস করতেছে কোনো স্যাররাই তো বলে যে কোনো কোশ্চেন সেটা কোনো পাস কথাই করো হয়নি 2 বছর, 2 বছর, একদিন দুদিন না। সো স্যার মেয়েরাও কোনো কথা বলে নাই? কোনো কথা না, আমরা ছেলেরা ছেলেরা কথা বলতাম, মেয়েরা মেয়েরা কথা বলতো, কোনো দিনও কথা বলিনি আমরা। আচ্ছা এখানে তো বোথ সাইডস রিজার্ভ ছিল তাহলে না, আমাদের সময়কার, সেই সময়কার কালচারের কথা বলছি, যে সময় কালচার হচ্ছে একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলাটা হচ্ছে ওয়েলকাম ছিল না, একটু লজ্জার ব্যাপার ছিল। এই মেয়েদের সাথে কথা বলে ছেলেটা, এই তো চরিত্র খারাপ। ভয়ানক না, ছিল স্যার। বিষয়টা হচ্ছে ভয়ঙ্কর না, বিষয়টা হচ্ছে আমাদেরও আগের সময় আমার শিক্ষকের কাছে শুনছিলাম মেহেরপুরে, তার একটা মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে, সে মেয়ে দেখার জন্য করছে কি আগের দিন রাতে তার বাড়ির সামনে দূরে একটা আম গাছ ছিল, আম গাছে সারা রাত বসেছিল পরের দিন দেখার জন্য। বুঝতে পেরেছেন? এরকম ইন্ট্রোভার্ট ছিলাম। সে আমি যখন একটা বই পড়ছিলাম, বইটার নাম ছিল কি তৈল, বলছিলাম আপনাদের গল্পটা, ওই যে এক প্রশংসা করার প্রথম দিকে বলছিলাম না? হ্যাঁ স্যার ওই যে বোনের ফ্রেন্ডের বাসায় গিয়ে যে প্রফেসর হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, ওটা। তারপরে হচ্ছে যে আমার আমার ছোট বোনের ফ্যামিলিটা হচ্ছে একটু চিড়িয়াখানার মতো, হ্যাঁ, মানে আনসোশাল, বাট আমরা তো খুবই আত্মীয় স্বজন এসব বা বন্ধু বান্ধব এগুলার সাথে খুব উঠা বসা করতাম। হ্যাঁ, মেয়েদের সাথে কথা বলতাম না, এটা হচ্ছে ছিল আমাদের, এটা তখনকার স্বাভাবিক একটা বিষয়, বরঞ্চ কথা বললে অস্বাভাবিক ছিল। তো
সাধারণত আমার বোনের বাড়িতে গেলে ওই আমার বোনের দেবর ননদ এরাও কথা বলতো না খুব একটা, বিশেষ করে ও ননদরা তো বলতোই না। তো যাই হোক, আমি এই গল্প বইটা পড়ার পরে থেকে যেহেতু প্র্যাকটিস করতেছি, লুনার জন্য বলতেছি যে যে বেসিক ইনস্টিংক্ট নাই লুনার, কিভাবে করা যায়। তো আমি ওই যে একটা জায়গায় গেছি, মানে যেহেতু একটা এক্সাম্পল পেয়েছি, একটা ওই যে বড় বড় আপাকে কনভিন্স করতে পারছিলাম। তা এখন আমার ছোট বোনের ননদ হচ্ছে আমার থেকে ছোট। তো নক করছি, দরজা খুলছে, বাসায় গেছি। তো অন্যদিন কথা বলে না, চলে যাই, দরজা খুলেছে, আমি আমার বোনের রুমে চলে যাই। তো সে দরজা খুলছে, তো আমি বললাম তোমার ড্রেসটা তো অনেক সুন্দর, কোথেকে কিনছো? রে আল্লাহ, এরপরে যে আমার বসায় আইসক্রিম খাওয়ানো, কত কিছু যে খাওয়াইলো। এর আগে কথা বলতো না কিন্তু। এরপরে এরপরে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে আমার বোনকে ধরেছে যে মানে আমাকে ভালোবেসে ফেলেছে সে। কি সমস্যায় পড়ে গেলাম এখন। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ভিতরে নাই বেসিক ইনস্টিংক্ট, কিন্তু আপনি অ্যাকোয়ার করতে পারবেন যদি আপনার ইন্টেনশন থাকে। সো এনিওয়ে, আর কোনো কোয়েশ্চেন কারো? নাহলে আজকে শেষ করি, 7 মিনিট বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। লাবণের ঘুম এসে যাচ্ছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।